নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, বললেন নূর। নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যুক্তরাজ্যের মতো দেশেও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন, বললেন সালাউদ্দিন আহমদ। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টার ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, বললেন ইশরাক হোসেন। এবং সর্বশেষ জানাবো, পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জামায়াত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা বলছি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে। নুরুল হক বলেন, 2021 সালে আমরা যখন দল ঘোষণা করি তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সঙ্গে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবে না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্টে গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। তিনি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে। তাহলে এর তো ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কি? নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গতকাল তিনি সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতে স্মরণ করেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সব শহীদ যোদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী শহীদ সহ বীর সেনানীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় সেনা প্রধান অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের মতো দেশেও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন, বললেন সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, লিডার অব দ্য হাউস এবং দলীয় প্রধান এই 3টি গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই, কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনায়ও একই যুক্তি উপস্থাপন করেছে। সালাউদ্দিন বলেন, যুক্তরাজ্যের মতো দেশেও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন, তবে এটা নির্বাচন নয়, সংসদীয় দলের সিদ্ধান্তের ভিত্তিতে হয়ে থাকে। সে ব্যক্তি যদি কোনো দলের প্রধান হন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় না। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার। পার্লামেন্টারি পার্টি যদি সিদ্ধান্ত নেয় তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। আবার তারা চাইলে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে, কিন্তু সেই সুযোগটা রাখা জরুরি। তিনি আরও বলেন, শুধু দলীয় প্রধান হওয়ার কারণে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান গণতন্ত্র বিরোধী হবে। এটা সংসদীয় গণতন্ত্রের চর্চার পরিপন্থী। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের আলোচনায় 2টি বিষয় ছিল, একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আরেকটা হচ্ছে একজন ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা অর্থাৎ লিডার অব দ্য হাউস এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা তা নিয়ে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও বিষয়টি এখনও আপিল বিভাগের রিভিউ পর্যায়ে বিচারাধীন। আমরা আশা করি আদালতের রায়ের মাধ্যমে এই ব্যবস্থা আবার চালু হবে। আর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার। এছাড়াও দলটি মনে করে জাতীয় সংসদেরও সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার। সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে। সেই জায়গা থেকে আজ
আজ কমিশন একটি খসড়া প্রস্তুত করেছে, যা নিয়ে দলীয়ভাবে আলোচনা করে আগামী মঙ্গলবার মতামত জানাতে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে দলগুলোর প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও অন্যান্য দল কয়েকটি বিকল্প পদ্ধতি দিয়েছে। কমিশন সেগুলো বিশ্লেষণ করে একটি খসড়া প্রস্তুত করেছে। সেই খসড়ায় যদি কারো কোনো সংশোধনী বা পর্যবেক্ষণ থাকে, তারা তা জমা দিতে পারবেন। প্রেসিডেন্টকে প্রতিক্রিয়ার নেতৃত্বে রাখার বিষয়ে বিএনপির প্রস্তাব এখন আর নেই বলেও তিনি জানান। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে 5 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে বলে জানান সালাউদ্দিন। এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধির পাশাপাশি আরও 2 জন সদস্য থাকতে পারেন বলে মত দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিটি বিভিন্ন দল বা জনগণের কাছ থেকে প্রস্তাবিত নাম আহ্বান করতে পারবে। এরপর সেগুলোর মধ্যে শর্ট লিস্ট হবে। প্রয়োজনে র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন হতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, এইভাবে একজন নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। তিনি জানান, 90 দিনের জন্য নির্বাচনী দায়িত্ব পালনের বিধান আগের মতোই থাকবে। জরুরি পরিস্থিতিতে আরও 30 দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হলে প্রধান উপদেষ্টার ক্ষমতা ও দায়িত্ব প্রধানমন্ত্রীর মতোই হবে, তবে তার রুটিন দায়িত্বে সীমাবদ্ধ থাকবে। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, বললেন ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। ইশরাক হোসেন বলেছেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে 1 ঘন্টা রাখবো না। তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে, তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানো চক্রান্ত করছে। এর আগে গত 10 জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকায় একটি রেস্টুরেন্ট, বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে যা বিএনপি 17 বছরে পারেনি, তা তারা 8 মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন। পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর অনেকে নিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে লেখা হয়, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব মনির হায়দার, মেক্সিকোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারি, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক জনাব পিনাকি ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল জাজিরা তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকারনাইন সায়ের, বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও ফেজ দ্য পিপল এর স্বত্বাধিকারী জনাব সাইফুর সাগর সহ আরও অনেকে আমিরে জামায়াতের বাসায় তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন। দেশপ্রেমিক এই ব্যক্তিদের সম্মানিত আমিরে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম যা দান করুন। গতকাল আরেক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।